আপনি এখান থেকে যান। মায়ার মিনতির আগে দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম, তার দাদি জয়ন্তন বেগম, তার চাচি শাহানারা এবং তার মেয়ে তৃষ্ণা। মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি এবং অনুচারীগণ হাজির হয়। শালুক তার মাথার কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায়। মীর শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলল, সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মীর। আমাদের লোক তোকে স্টেশনে নিতে অবধি গিয়েছিল, কিন্তু তোকে পেল না। কোথায় ছিলিস সারাদিন? মীর জবাব দিল, আমি আজকে সকালে পৌঁছেছি এখানে, কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে। আলিমনগর আসলে আমি শিকার করেই থাকি। তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম। কিন্তু তুমি জানো ছোট মা, সেখানে আমার সাথে এক নাগিনীর দেখা হয়। জয়ন্তন বেগম মীরের রেশ টেনে বলল, নাগিন তোরে ছোবল দেয় নাই তো মীর? মীর জয়ন্তনের রেশ টেনে বলল, না দাদি, আমাকে ছোবল দেয়া কি এত সহজ? বলে হাসি মীর। উপস্থিত হলো রাফিদ চৌধুরী। রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে। এসব দৃশ্য দেখে মায়া হাঁ হয়ে রইল। মীর তাদের পরিচিত কোনোভাবে বুঝতে পারল না। তাকে বোকা বানিয়েছে বলতে পারতো আমি চৌধুরীর বাড়ি এসেছি, তাহলে এত বিভ্রান্ত হতো না। মায়া ভেতরে জ্বলে উঠল, কিন্তু বহিঃপ্রকাশ করলো না। সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুক বলল, এবার তো মুখোশটা খোল। চোখ মুখ কীরকম লাল হয়ে গেছে। মীর তখন পাগড়ির আঁচল দিয়ে ঢাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে। মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল। তার ফর্সা গলায় ঠিক পাশেই একটা তিল, যেটা নজর কাড়ে মায়ার। রাফিদ মায়াকে নিজের কাছে টেনে বলল, মীর, এই হচ্ছে আমাদের ছোট্ট মায়া। মীর মায়ের দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, আমি এই বাড়ির নতুন অতিথি। মায়া নিঃশব্দে গালি দিল, অসভ্য। শালুক বলল, চল বাবা, তোকে খেতে দেই। বলে মীরকে নিয়ে সবাই খাওয়ার ঘরে চলে যায়। মায়া দু কোমরে হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, এই বাড়ির মেয়ে আমি, সারাদিন আমিও না খেয়েছিলাম, আমাকেও ডাকা উচিত ছিল। তার পাশ থেকে শেফালি বলল, মেম সাহেব, আমি আপনার লগে একই মত, কিন্তু হ্যাঁ তো থাইল্যান্ডের অতিথি, তাই গুরুত্ব বেশি। মায়া বলল, মানে কে ও? আমি তো ভাবছি আমার কোন আত্মীয়র মধ্যে কেউ। তেমনি মেম সাহেব, উনি হইতাছে থামসনের পোলা। মীর স্যারের বাবা থাইল্যান্ডের নাগরিক, কিন্তু তার মা ছিলেন বাঙালি। আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন। উনি অনেক আগে মারা যান। তুই এত কিছু কিভাবে জানলি? মায়া আশ্চর্য হলো। শেফালি ফিসফিস করে বলল, আপনি তো অনেক দিন বিদেশে আসছিলেন, আর আমি তারও অনেক আগে থেকে আপনাগো বাড়িতে কাম করি। সব জানি আমি যা জানি তা আপনিও জানেন না, কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি স্যারের বাপ ভালো বন্ধু, এটাও সত্যি। মায়া কিছু বলল না। শেফালি হেসে বলল, যাই বলেন না কেন, বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর। মায়া মুখে মলিন হাসি আনলো। শেফালি তার হাসি লক্ষ্য করে বলল, না হাইসা লাভ নাই, উনি কিন্তু আপনারে বইনি ডাকছে। বলে খাওয়ার ঘরের দিকে চলে যায় শেফালি। দিন ফুরিয়ে রাতের আঁধার নেমে আসে। রাত ঠিক 12টা, ঘড়ির কাঁটা যেন ঠিক 12টা এসে বিচ্ছে। এ যেন থমকে যাওয়া একটি প্রহর। নীরব শুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ্য। তারারা আকাশে জড়ো হয়েছে। ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝেই সীমাবদ্ধ। চাঁদের আলো কখনো প্রকৃতিতে ঝলমলিয়ে উঠেছে, কখনো আবার মৃদু মেঘে ডেকে যাচ্ছে। চাঁদের এক খণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া। আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিল। মিনিট 20 হয় সবাই ঘুমের জন্য যে যার ঘরে চলে গিয়েছে। আজ বাড়িতে আমজাদ চৌধুরী উপস্থিত নেই। উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে। তারা আজ আর ফিরবে না। তৃষ্ণা তাকের বইগুলো গোছাতে মায়াকে বলল, মীর কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না। সে জানালা থেকে তাকিয়ে আছে।
বাইরে। তৃষ্ণা দেখলো মায়ার কোনো হুঁশ নেই। সে মায়ার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আমি কি বলছি তোর কানে যাচ্ছে না? মায়া বলল, জানিস আজকে আমার উত্তরের জঙ্গলে গিয়েছিলাম। তারপর মায়া পায়চারি করতে করতে বলল, তখন আমি একটা বাঁশির সুর পাই। আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই, আর সেখানে আমি মীরকে দেখতে পাই। কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল, বাঁশি ছিল না। তবে আমি কি ভুল শুনেছিলাম? তৃষ্ণা বলল, তুই আবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস? আমি সত্যি বলছি তৃষ্ণা, তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না। ধরে নিলাম তুই সত্যি বলছিস, তবে বাঁশিটা কে বাজাচ্ছিল? মায়া চুপসে গেল। সে বসে পড়ে খাটের উপর। তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল। বলল, তুই কি দাদুর সাথে ঘুমাবি? মায়ার গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে। না, আজ তোর সাথে ঘুমাবো। তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের উপর বই রেখে পড়ছে। মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল, তুই থাক, আমি মীরের ঘর থেকে আসছি। আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আমি নিশ্চিত ওই বাঁশিটা বাজিয়েছে। বলে তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে মীরের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। দোতলা একদম পূব পাশের মীরের ঘর। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির সমস্ত বাল্ব নেবানো থাকলেও কিছু মশাল চলছে স্ফটিক ঝাড়বাতি, যার জন্য চারদিকে মৃদু আলো ছড়িয়ে আছে। মায়া মীরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়া ডাকটি বেশি আসে। মায়া আটকে উঠল, পা স্থির হয়ে গেল। ধীরস্থিরভাবে পেছন ঘুরে দেখলো জয়ন্তন বেগম দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে সে, দেখে বোঝা যাচ্ছে। মায়া এখন কি জবাব দেবে? মীরের ঘরের দিকে কেন যাচ্ছে, তাও এত রাতে? তুই এত রাইতে এইখানে কি করো? মায়া তুতলে জবাব দিল, শুধু তোমারই জন্য। আমি জানি আমি এত রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে। জয়ন্তন বলল, হইছে, আমার লগে নাটক করতে হইব না। আমি তোর ঘরে যাইতে আসছিলাম এইডা কওনের লেগে যে আজ তুই তৃষ্ণার লগে ঘুমা। আমার সাহানার লগে কাম আছে, একটা বিষয় হিসাব নিকাশ বাকি আছে। মায়া বলল, আচ্ছা তুমি যাও, ঘুমিয়ে পড়ো। বাইরে হাঁটাচলা করিস না, দিনকাল ভালো না। তোর বাপে বাড়িতে নাই, যা ঘরে যা। বলে জয়ন্তন তার ঘরের দিকে চলে যায়। মায়া উকি মেরে দেখলো জয়ন্তন চলে গেছে। এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটলো। মায়া স্থির হয়ে দাঁড়ায় মীর এর ঘরের সামনে। ঘরের দরজা খোলা ছিল। মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে। সতর্কতার সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের কিছু বাল্ব নিভিয়ে রাখা, যার ফলে আবছা আলোয় বিচ্ছিন্ন হয়ে আছে ঘরটি। কিন্তু মীর কোথাও নেই। মায়া অবাক হলো। অতিথি ঘরটি বেশ বড় সড়ো। ঘরের ভেতর আরেকটি ঘর আছে। সচরাচর ঘরটি কেউ ব্যবহার করে না। মায়া সেই ঘরের দিকে গেল। সেই ঘরেরও কিছু বাল্ব নেবানো। চৌধুরী নিবাসন এর তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল, অতিথি ঘরের ভেতরের ঘরটি কেউ ব্যবহার করে না। এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য। কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না। তবে সে এখানে কি করছে? মায়া এখনো স্বচক্ষে দেখিনি মীরের ঘরে। মীর এগোরে, কিন্তু সে ধরে নিয়েছে মীর এখানে। সুইচ চেপে বাল্ব জ্বালাতে চাইল, কিন্তু আলো জ্বলল না। কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া। ঠিক তখনই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ বেশি আসলো। মায়া আশ্চর্য হলো। পেছনে ঘুরে দেখলো মীর একটা পাথরের সাথে ছুরি ধার দিচ্ছে। পরনে সেন্ডু গেঞ্জি। তার মায়ার থেকে ঘুরে বসা। মায়া মীরের উদ্দেশ্য বলল, আমি আগেই জানতাম আপনি সুবিধার না, এখন ছুরি ধার দিচ্ছেন। মীর মায়ার দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পড়ে মায়ার পায়ের কাছে চলে যায়। মীর কিছু বলল না। মায়া পুনরায় বলল, চুপ আছেন যে, কি করছিলেন এখানে? মীর ছুরিটা মেঝে থেকে তুলে বলল, দেখছো না ছুরিদার দিচ্ছি? তা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কিসের জন্য? ছুরি দিয়ে কি করে জানা নেই তোমার? বলে মীর তার শোয়ার ঘরের দিকে চলে যায়। গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেলল। এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। মায়া তার পেছনে দাঁড়িয়ে সে বলল, আপনি শহর থেকে এসেছেন?
তবে অশ্ব কোথায় পেলেন? স্টেশনে একজনের থেকে কিনে এনেছি। জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন। এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না। সেটা তোমার ব্যর্থতা, বলে মীর বিছানায় বসে ছুরিটা হাতে নেয়। এরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন। মায়া বেশ চিন্তিত হয়ে পড়লেন, কিছুটা অপ্রতিভ হয়ে বলুন না, ওটা নিয়ে কি করবেন? মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ের গলায় ছুরিটা ধরে বলল, তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম। জঙ্গলে আমাকে দেখে ফেলেছিলেন না? যদি সেটা সবাইকে বলে দাও। না, তবে আমার সমস্যা হবে। তাই আমাকে শেষ করে দেওয়ার তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি। মীরের এরকম আচরণে মায়া বিষণ্ণ হয়ে পড়ল, চোখে জল টলমল করতে শুরু করলো। মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মিশ্রণভাবে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ভয় পেয়েছো? আরে বোকা মেয়ে, ছুরিটা ভালো করে দেখো, এটা ফল কাটার ছুরি। ধার ছিল না তাই ধার দিলাম। ছোট মা তখন আমাকে ফল দিয়ে গিয়েছে, কিন্তু ছুরি দিতে হয়তো ভুলে গেছে। মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীর বলল, জঙ্গলে আমি শিকারের জন্যই গিয়েছিলাম, অন্য কোনো কারণ ছিল না। আর বাঁশির সুর, ওটা হয়তো ভুলেই শুনে থাকবে। মায়া বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আপনার জন্য এখানে এসেছি, এটা অন্য কাউকে বলার দরকার নেই, বলে মায়া চলে যেতে মীর বলল, পায়ের ব্যথা কমেছে? মায়া থমকে দাঁড়িয়ে বলল, হাঁটতে পারছি। এরপরে চলে যায়। মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে তার মনে হলো মীরের ঘরে এক্ষুনি কেউ গেল। এরপর দরজা লাগিয়ে দিল। মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল, চোখ তুলে তাকালো দেয়ালঘড়ির দিকে। রাত ঠিক একটা ছুঁই ছুঁই। সে আবার মীরের ঘরের সামনে গেল, কিন্তু এবার দরজা বন্ধ। চোখ পড়ে পাশের জানালার দিকে। সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে সরু চোখ দৃষ্টি মেলে দেখলো রাফিদ মীরের কাছে বসে আছে। রাফিদ বিছানায়, মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে কিছু বলছে। রাফিদ মীরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে, কিন্তু মায়া স্পষ্টভাবে তা শুনতে পাচ্ছে না। মীর কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারোর গলা কাটার মতো ইশারা করে কিছু বলল। মায়াকে এমন দৃশ্য নাড়ালো। মায়া তাৎক্ষণিক কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায়। মীর এবারও তার সাথে মিথ্যে বলেছে। বিষয়টি মায়ার মোটেও ভালো লাগেনি। তার উপর রাফিদ মীরের সাথে তারা কিছু গোপন কিছু করার চেষ্টা করছে। এরপর চেতনার জন্য যেন মায়া দিক গান শূন্য হয়ে পড়ে। নির্জন নিহারিকার রাত কেটে ভোরের কৃষ্ণ আলো ফুটে ওঠে। ভোর 6টার দিকে ঘুম থেকে উঠে যায় শালুক, তার সাথে শাহানারা। তার মুখ হাত ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয়। রান্নাঘরের আগে থেকে উপস্থিত ছিল শেফালি বসে বসে মশলা বাটা তৈরি করছিল। চুলায় বসানো দুধ, শেফালির দিকে খেয়াল নেই। দুধ উতলে পড়তে শুরু করে, তখন এসে হাজির হয় শালুক চুলার আঁচ কমিয়ে দেয়। শেফালি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দুধের কথা খেয়াল আসছিল না, বকবেন না, আমি নাস্তা অহনি বানাই দিতাছি। শালুক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল, কাজ করার ইচ্ছা থাকলে করার মতো করিস। আর ওই রহিমা কোথায়? ও কাজে আসছে না কেন? বাড়িতে মেহমান আসছে। এটা কোন 2 পয়সাওয়ালা বাড়ি নয়। প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে, তাদের আপ্যায়ন করতে হয়। এত কাজ তো তোর একার পক্ষে করা সম্ভব নয়। শেফালি প্রত্যুত্তরে বলল, মালকিন, রহিমা খালার শরীরটা ভালো না, শুনছি ওনার একটা রোগ ধরা পড়ছে, এর লেগা কামে আয় না। শাহানারা বলল, সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি। ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই। যা তুই গিয়ে খবর দিয়ে আয়, বলবি সে যদি কাজে করতে না পারে তবে তার মেয়েকে পাঠায় যেন, নয়তো গত মাসের বেতন ও পাবে না। শেফালি মাথা আওড়ালো, আচ্ছা। এরপর ও রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শাহানারা শালুককে লক্ষ্য করে বলল, আপা, তুমি চিন্তা করো না, আমি সবার জন্য নাস্তার
ব্যবস্থা করছি। এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখলো মীর। শেফালিকে কিভাবে কথা শোনালো শালুক। মীরের খারাপ লাগলো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মীর গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল। কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মীর। গাড়ি থামিয়ে দিল। শেফালি মীরকে দেখে বলল, বাবু আপনি এখানে? তুই গাড়িতে উঠ বলছি। শেফালি ইতস্ত বোধ করলো। না বাবু, বড় মালকিন জানতে পারলে আমায় আস্ত রাখবেন না। আরে উঠতে বলছি, উঠ। মীরের ধমকে সুরে শেফালি গাড়িতে উঠে বসে। এরপর মীর গাড়ি স্টার্ট করে। মীর বলল, রহিমা খালার বাড়ি কোথায়? সোজা গেলে ডান দিকে রাস্তার পাশে। রহিমা খালার কি হয়েছে? একটা অসুখ, যে অসুখের চিকিৎসা নাই। কি বলছিস? হ বাবু, আগে একটু অসুস্থ আছিল, কিন্তু অহন বেশি অসুস্থ। ঠিক কিছুক্ষণের মধ্যে রহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা। শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মীর নামলো। শেফালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করলো, আচ্ছা আপনি আমার লগে আইছেন কেন? পরে দেখবি, আগে চল। কাঁচা মাটির ঘর, চারপাশে বাঁশের বেড়া, দেয়াল মাটি দিয়ে লেপা, অনেক জায়গায় ফেটে গেছে। ছাউনিতে খড় বা কখনো টিন। খড় থাকলে বর্ষার ফোঁটা ফোঁটা পানি পরে ঘরে ঢুকে। মেঝে খালি, মাটি। মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয়, তাই ঠান্ডা আর স্যাঁতসেঁতে ভাব লেগেই থাকে। রহিমার ঘরের ভেতরে খুব বেশি আসবাবপত্র নেই। বারান্দায় একটা মাছা, ঘরের ভেতরে কাঠের চৌকি, ঘরে এক কোণে মাটির হাঁড়ি পাতিল সাজানো। একটা লণ্ঠন জ্বলছে। দিনের জানালার ফাঁক দিয়ে আলো আসে। জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট ফাঁকা। ঘরের সামনে উঠোন, মাঝে গরুর গোয়াল, এক পাশে কলসির সারি। উঠানের এক পাশে টুলে রাখা আছে কাঁসার থালা বাটি। কোথাও শুকাতে দেয়া আছে ধান এবং শাক পাতা। ঘরের সামনে একটা কুঁড়ে ঘরের বারান্দা, যেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয়। সব মিলিয়ে একেবারে সাধারণ, কষ্টভরা, অথচ গরুয়া উষ্ণতার টান আছে এমন এক সেকেলে নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে। মীর প্রথমবার এরকম বাড়ি দেখেছে। তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। থাইল্যান্ডে এরকম বাড়িঘর নেই। আলিমনগর আসলেও কখনো চারপাশটা সে ঘুরে দেখেনি। আজ এরকম একটি পরিবেশ দেখে অবাক হলো মীর। শেফালি ঘরের ভেতর, রহিমা খাটের উপর শুয়ে আছে। শেফালি বলল, খালা তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না? যদি না যাও তাইলে তোমার মেয়েরে পাঠাও, নয় গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না। আর যদি কখনো কাজ নাই করো, তাও আমারে কুইয়া দেও। রহিমা কাশতে কাশতে উঠে বসে। জীর্ণ শীর্ণ শরীর, গায়ের রং কালো। বয়স মাত্র ৪৫, কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছে সে। রহিমা ধীর স্থির হয়ে বলল, বেতনের টাকা না দিলে চলমু কেমনে? ওষুধ কিনবো কেমনে? তা কি আমি জানি? অহন কও কি করবা? আমার আবার তাড়াতাড়ি যাইতে হইব, অনেক কাজ আছে। রহিমা চোখের জল ফেলে বলল, আমার যা অবস্থা আর কামে যাওন যাইব না, মালকিন রে বইলা দিস। শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয়। মীর এতক্ষণ সব শুনছিল। সে শেফালিকে বলল, শুন, আমি কিছু টাকা দিচ্ছি, খালাকে দে। বলে মীর কিছু টাকা শেফালিকে দেয়। শেফালি টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমারে দেশে, এটা রাহো। রহিমা টাকা নিল। শেফালি ঘর থেকে বেরিয়ে আসতে পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, শেফালি আপা, টাকাটা নিয়ে যান। গরিব হতে পারি, কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আর আমি আগামীকাল থেকে কাজে আসব। বলা শেষ, ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো। মীর দেখলো এবং শুনলো। শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয়। মীর শুধু হাতটা দেখলো। মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর খানিকটা চুপচাপ। বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করলো, রহিমা খালার মেয়ের অনেক দেমাক। আচ্ছা, ওর বাবা কোথায়? শেফালি বলল, গায়েব হয়ে গেছে। মানে? মীর একটু বিচলিত হলো। বাবু, অনেক আগে শুনছি ওনারে কেউ মাইরা ফালাইছে। একদিন রাইতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরে ডাইকা নেয়। লোকগুলো কারা তা খালা জানতেন না। সেই রাইতে আর খালু বাড়ি ফেরে নাই। পরদিন সকালে দেহে উনার লাশ বাড়ির উঠানে পইরা আছে। মীর হঠাৎ গাড়ি থামিয়ে দিল। শেফালি অশ্রু সুনিশ্চিত নয়নে বলল, খালা কয় শেষ ভাত কয়টাও খালু খাইতে পারে নাই। কিন্তু ওনাকে কে খুন করলো? সাদামাটা জীবন ছিল, ওনার তো কোনো শত্রু ছিল না।
হয়তো, জানি না বাবু। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে গল্পের পার্ট 3 শেষ করলাম। যদি ভালো লাগে কমেন্টে জানাবা, তাহলে আমি গল্পের পার্ট 4 দেবো ইনশাল্লাহ।